কমে যাবে, কিন্তু ব্রেইনের ক্ষমতা কমে যাবে। ব্লাড সুগার হয়তো 3.9-এর উপরেই থাকবে। একটা জাস্ট প্রিপারেশন নেওয়ার আগে বলে একটা ইন্টারেস্টিং অক্সফোর্ড ইউনিভার্সিটি পাবলিশ করেছে, খুব দারুণ একটা স্টাডি, যে প্রেগনেন্সিতে যাদের ব্লাড সুগার বেশি, মানে প্রি-জেস্টেশনাল ডায়াবেটিস হোক আর জিডিএমই হোক, আমাদের খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হয় রোগীগুলোকে। রোগীরা কিন্তু অনেকে মরিয়া, রোজা রাখবে, গ্লাইসেমিক, ওনার ডায়াবেটিস নেই, ভদ্র মহিলার পেটে বাচ্চা আছে, সেই বাচ্চাদেরও কিন্তু বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তাহলে এটা জাস্ট গল্প করার জন্য বলতেন, আপনাদের কি হতে পারে সেটা বলার জন্য বলছি। এর মধ্যে ইনসুলিন হলো সবচেয়ে বেশি বিতর্কিত বলা যায়, যেটা নিয়ে বেশি প্রশ্ন করার সুযোগ আছে। প্রশ্ন করেন, আমি ধীরে ধীরে আগাতে থাকি। দিন শেষে যতগুলো টপিক আলোচিত হয়েছে, একদম স্টার্টিং ফ্রম ডেফিনেশন, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, লাইফস্টাইল, সাইড প্রেজেন্ট করলো, ওএডি। এখন আমার হলো এটা পেইনফুল, ইনজেক্টেবল। তো সেটা এই জন্য এত বিভিন্ন দেশের কাহিনী বললাম। তো ইনজেক্টেবল বলতে ইউজুয়ালি ইনসুলিন, আসলে কিন্তু সংখ্যা হিসাব করলে তাই, কিন্তু শুধু ইনসুলিন তা নয়। তাহলে আমি কি কি কভার করতে চাই, সেখানে কি কি ইনজেক্টেবল আছে। আমরা ইনসুলিন, এটা কিন্তু আপনারা জানেন, বেসিক কথাগুলো কম বলবো, কিন্তু ও টাইপ সম্পর্কে একটু আলোচনা করতে হবে। ইনসুলিনের টাইপ, রেজিমেন্ট টাইপ, আর কিভাবে শুরু করি। আমি এখানে আজকে একটু, এটা কিন্তু আপনারা অলরেডি দেখেছেন, তবুও আমরা ইউজুয়ালি এভাবে আলোচনা করি না। সেটা হলো ইনসুলিন আর আদার ইনজেক্টেবল, প্রধানত টিরজেপেটাইড, ভেরি নিউ সাইড কিছু হাইলাইট করেছে, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, একটা অ্যালগোরিদম আছে। এইবার কিন্তু প্রথম অ্যালগোরিদমটাকে এইভাবে করেছে, এটা বিউটিফুল অ্যালগোরিদম, যেটা আমি ব্যবহার করব। আরেকটা হলো এইটা নিয়ে আমরা খুব অরিড। WHO একটা রিকমেন্ডেশন আছে, আমাদের বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির ইনসুলিন গাইডলাইন আছে, আমরা সেখানে ওভারকাম করার টেকনিক বলেছি, সেটা আজকেও বলবো। তারপরে কোশ্চেন অ্যান্সার, আপনাদেরকে প্রশ্ন করলে উত্তর দেবো। এই কেসটা দেখেন, আমরা কিন্তু শুধু এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এটা নিয়ে এটা পরে আবার আমরা আলোচনার পরে আসবো। 58 ইয়ার ম্যান, ডায়াবেটিস 12 বছরের, ফাস্টিং ব্লাড সুগার 10.3 মিলিমোল পার লিটার, towards after breakfast 17.6, HbA1c 10.5, BMI 29.9 kg per meter square। ওনার হাইপারটেনশন আছে, ডিসলিপিডিমিয়া আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, সিরাম ক্রিয়েটিনিন 1.37 মিলিগ্রাম পার ডিএল। আপনারা কিন্তু ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারেন। ইজিএফআর কত এখানে দেওয়া আছে 56। কারেন্ট মেডিকেশন গ্লিমেপারাইড 2 মিলিগ্রাম পার ডে, লিনাগিপ্টিন 5 মিলিগ্রাম পার ডে। এইটা মনে রাখেন, আমরা আলোচনা শেষে আপনারা উত্তর দিবেন। আমরা আরো দু একটা কেস পরে দেখব। তাহলে ইনজেক্টেবল কি কি, এটা কিন্তু সবাই জানেন, কিন্তু সবার নিচেরটা হয়তো কারণ নজরে একটু কম পড়েছে। কারণ হলো ইনসুলিন, GLP-1, টিরজেপেটাইড, এই দুটো হলো ইনক্যাডেনোমাইমেটিক্স, ব্যাপক আলোচিত সারা পৃথিবীতে, ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে, ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আর এমিলিন অ্যানালগ প্রিমল্যান্টাইড, এটা কিন্তু প্রধানত টাইপ 1 ডায়াবেটিস প্রিভেন্ট করার জন্য ব্যবহার করা হচ্ছে। ভেরি রিসেন্টলি এবারের গাইডলাইনে যে এডিএ দেখিয়েছে যে কম্পেয়ার টু প্লাসিবো 48 উইকস ডিলে করতে পারে অনসেট অফ টাইপ 1 ডায়াবেটিস ইন স্টেজ 2 টাইপ 1 ডায়াবেটিস। তো সেই হিসেবে ভেরি প্রমিজিং, এক্সট্রিমলি এক্সপেন্সিভ, কিন্তু আমরা হয়তো খুব সহজে ব্যবহার করতে পারবো না, কারণ বাংলাদেশে টাইপ 1 ডায়াবেটিসের রোগী খুবই কম, অ্যান্ড কস্ট ইজ এ ম্যাটার ইন বাংলাদেশ। এটার অন্য কারণ আছে, আমরা ওই বিতর্কগুলো যাবো না, কিন্তু এই রোগীরা ডায়াবেটিসের জন্য খরচ করতে চায়, রাষ্ট্র খরচ করতে চায়, এটা এস্টাবলিশ করা এখনো যায়নি। এখন তাহলে টাইপ আপনারা কিন্তু সবাই জানেন, আমি এখন যেভাবে আমরা ইনসুলিন ইনিশিয়েশন অ্যাডজাস্টমেন্ট করবো সেটার জন্য বলছি। তাহলে টাইপগুলো হিসাব করে আমরা শর্ট অ্যাক্টিং বা র্যাপিড অ্যাক্টিং, লং অ্যাক্টিং, আবার এদিকে বোলাস বা বেজাল, এই দু ভাগে ভাগ করতে পারি। আবার কিভাবে এটা দেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে ভাগ করতে পারি। তাহলে র্যাপিড অ্যাক্টিং অ্যানালগ, সেগুলো হলো লিসপ্রো, এসপার্ট, গ্লুলিসিন। এখানে ভাগটা যত জানার দরকার তার চেয়ে বেশি জানার দরকার অনসেট অফ অ্যাকশন, ডিউরেশন অফ অ্যাকশন। তাহলে দেখেন লিসপ্রো, এসপার্ট, গ্লুলিসিন, এই তিনটার মধ্যে কিন্তু অনসেট অফ অ্যাকশন একই নয়। তাহলে এসপার্ট হলো 10 to 20 মিনিট, লিসপ্রো 15 to 30 মিনিট, গ্লুলিসিন 20 to 30 মিনিট।
একদম খুব বেশি পার্থক্য নেই, সেজন্য আমরা হয়তো ভুলে যেতে পারি, কিন্তু আসলে এক্স্যাক্টলি এক নয়। কিন্তু পিক অ্যাকশন টাইম 30 to 90 minutes Lispro, Aspart 40 to 50 minutes, Gloricin 30 to 90 minutes. This is very beautiful approach because it can also almost mimic the physiological action of endogenous insulin. তাহলে এখন যে আমরা কনভেনশনাল যে ইনসুলিনের পরে যে রেগুলার ইনসুলিন আছে, দেখেন 30 to 60 মিনিট হলো অনসেট অফ অ্যাকশন, 2 to 5 আওয়ার্স হলো পিক টাইম। তাহলে আপনি দিবেন হলো খাবার আগে, 30 to 60 মিনিটকে মাথায় রেখে আপনি খাবার 30 মিনিট আগে দিলেন, মনে করেন 8টার সময় দিলেন, 8:30টায় ব্রেকফাস্ট করবে। কিন্তু যদি 2 থেকে 5 ঘন্টা পরে পিক টাইম হয় 12টা থেকে 1টা, তাহলে আমরা যদি 3 ঘন্টা পর পর খেতে বলি, লার্জ মিল স্মল মিল এরকম করে, যদিও বললেই সবাই মেনে চলছেন তাও নয়, অনেকে হয়তো ইন বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ কোনো স্মল মিল গ্রহণ করেন না, সেই রোগীটা রেগুলার ইনসুলিন নাস্তার আগে নিয়েছেন, তার কি হবে? লাঞ্চের আগে হাইপো ঠেকানোটা খুব টাফ হয়ে যাবে। এখানে আরেকটা ঘটনা ঘটে, এখন এই কারণে যদি একবার হাইপোগ্লাইসেমিয়া এক্সপিরিয়েন্স করেছেন, তার জন্য উনি ওই সময় খাবে, ভালোই খাবে, অ্যান্ড দ্যাট উইল কজ ওয়েট গেইন। তাহলে এটাকে, এই খাওয়াটাকে বলা হচ্ছে প্রোটেক্টিভ স্ন্যাকিং, and that can contribute to obesity. Obesity will increase insulin resistance and that will increase the demand of insulin again. তাহলে একটা ভিসিয়াস সাইকেলের চলে গেলাম। তারপরেও কস্ট ইজ এ ম্যাটার, সেটা মনে রাখতে হবে। এরপরে দেখেন এনপিএইচ এর 1 থেকে 2 ঘন্টা অনসেট অফ অ্যাকশন, 4 থেকে 12 ঘন্টা হাইয়েস্ট ডিউরেশন, আর তারপরে কি 18 থেকে 24 ঘন্টা কাজ করতে পারে, মানে টোটালি আনপ্রেডিক্টেবল। কিন্তু তারপর অনেকদিন ব্যবহৃত হয়ে আসছে, কিছু কিছু ভালো ক্ষেত্র আছে যেখানে ব্যবহার করতে পারি, যদি সুযোগ হয় আমরা আলোচনা করব। এইসব আমরা যেহেতু ফিজিওলজিক্যাল অ্যাকশনটাকে পারসুয়েট করছি, তাহলে ওইটাকে যত ভালো ফলো করতে পারবে সেটা আমাদের জন্য বেস্ট ইনসুলিন। দিস ইজ ব্যাথাল বোলাস, দি অ্যানালগ ইনসুলিন। এরপরে লং অ্যাক্টিং ব্যাথাল ইনসুলিন, এখানে একটু মিসকনসেপশন আছে, সেটা দূর করবো এখনই। তাহলে দেখেন এখানে যদি আমরা নাম্বার ডিউরেশন ছেড়ে বলি, গ্লার্জিন U100, দি ফার্স্ট বেটার ইনসুলিন ইন্ট্রোডিউসড ইন 2007 ইন বাংলাদেশ, অন্যান্য দেশে আরো কয়েক বছর আগে আসছে। এন্ডোফারিডি স্যার ফারুক পাঠান স্যার ইজ দ্য ফার্স্ট প্রেসক্রাইবার এন্ড ফলোইং স্যার আই এম দ্য সেকেন্ড প্রেসক্রাইবার অফ দ্য গ্লার্জিন U100 ইন বাংলাদেশ। এত লম্বা সময় যাবত, সুতরাং আমাদের এক্সপিরিয়েন্স হিউজ। কিন্তু এটা দেখেন এরা কাজ করছে কতক্ষণ, অনসেট 6 আওয়ার্সে, বলা হচ্ছে নো পিক। এটা আমি এই কনসেপ্টটা দূর করবো একটু পরে। এরপরে ডেটিমির নেক্সট আসছে, যেটা সেটি হলো 2 আওয়ার্সে অনসেট অফ অ্যাকশন হচ্ছে, এটাও কিন্তু 24 আওয়ারের কমই কাজ করছে। এরপরে যেটি আসলো থার্ড ওয়ান, এটা আমি ক্রোনোলজিক্যাল যেভাবে আমাদের কাছে অ্যাভেলেবল হয়েছে সেভাবে বলছি। ডেগ্লোডেট অনসেট অফ অ্যাকশন 10 থেকে 12 ঘন্টায় এবং 24 ঘন্টা ক্রস করে প্রায় 42 ঘন্টা কাজ করে। ট্রু বেদালের চরিত্র হলো ইট ক্যান অ্যাক্ট মোর দ্যান অ্যাটলিস্ট 24 আওয়ার্স। এরপরে গ্লার্জিন U300, অন্য দেশে গ্লার্জিন U500 আছে, আমাদের দেশে 300 আছে। তাহলে সেটা 6 ঘন্টায় কাজ শুরু করে 24 ঘন্টার বেশি 36 ঘন্টা কাজ করে। তাহলে ট্রু বেদাল যে কনসেপশন সেটাকে যদি ফুলফিল করে সেটি হবে গ্লার্জিন U300 আর একটা ডেগ্লোডেট। এখন এই দুটো গ্লার্জিন U300 এন্ড ডেগ্লোডেটের এইটা হলো ট্রু পিকলেস, এটা বুঝতে হবে কেন, আমি একটু পরে বলছি। আর যেটি গ্লার্জিন U100 আর ডেটিমির পিকলেস বলা হচ্ছে, আসলে ট্রু পিকলেস নয়। এই 6 থেকে 7 ঘন্টা পরে ডেটিমিরের এবং 7 থেকে 8 ঘন্টা পরে গ্লার্জিন U100 এর একটা পিক থাকে। পিক মানে অ্যাকশন বেশি মানে চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া বেশি, মনে রাখেন। তাহলে এই লং অ্যাক্টিং ইনসুলিনগুলো ইউজুয়ালি পারছে উইল নট কজ হাইপোগ্লাইসেমিয়া, দিস ইজ এক্সপেক্টেড। কিন্তু এইগুলো কিন্তু করতে পারে, কিন্তু বিষ পাচ্ছে সারাদিনে, একবারই ইউজুয়ালি দেওয়া হয়, তাহলে হাইপোগ্লাইসেমিয়ার চান্স অত বেশি নয়। কিন্তু ডোজ যখন বেড়ে যাবে তখন কিন্তু এই পিকটার ডেপথ বেড়ে যাবে। অনেক সময় ডোজ বেড়ে যাওয়ার কারণে দুবার দিতে হচ্ছে, তখন কি হবে? তখন একটা টেকনিক হলো আপনার ডোজটাকে সমান না করে লার্জের ডোজটাকে মর্নিংয়ে দিয়ে দেন, কারণ 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা পরে একটা মিল টাইম থেকে যাবে। কিন্তু পিকটা কিন্তু অনেক বেশি নয়, আমরা যদি খুব ক্রিটিক্যালি হিসাব করি তাহলে পিকটা নজরে আসবে। আমরা যদি গড় পড়তে হিসাব করি পিক নিয়ে ভাবার দরকার নেই।
এখন রেজিমেন্ট ওয়াইজ ভাগ করা হচ্ছে, খুব ট্রেডিশনাল, বহু বছর থেকে ব্যবহৃত হচ্ছে। অন্যান্য অনেক দেশে হয়তো কমে যাচ্ছে, বাংলাদেশে এখনো খুব বেশি। সেগুলো হলো প্রি মিক্স ইনসুলিন। তার মধ্যে মোস্ট কমন 30-70, এরপরে 50-50, 25-75, আর একটা কো-ফর্মুলেশন আছে, সেটাও 30-70, ডেগলুডেক এক্সপার্ট কো-ফর্মুলেশন। এখন কো-ফর্মুলেশন এই মিক্সচারের মধ্যে বেসিক্যালি দুইটা প্যাটার্ন আছে। তাহলে পুরাতন ইনসুলিন এবং বায়োফিজিক এক্সপার্ট, এই দুই রকম আছে। আর কো-ফর্মুলেশনের সুবিধাটি হলো কম্পেয়ার টু প্রিমিক্স, এখানে একটা ট্রু বেদাল আছে আর একটা ট্রু র্যাপিড অ্যাক্টিং আছে। তাহলে র্যাপিড অ্যাক্টিং এর সবচেয়ে বড় সুবিধা হলো র্যাপিড অ্যাক্টিং এর জন্য হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা কম। যখন খাবার পরে পিক ব্লাড সুগার থাকবে, ওটা কিন্তু ওই সময়ই 100 পিক থাকতেছে। তাহলে এই যদি আমরা একবার দেই, লার্জেস্ট মিলের আগে দেই, তাহলে সারাদিন একটা লং অ্যাক্টিং বেতাল ইনসুলিন ইফেক্টেড পাচ্ছি, আর লার্জেস্ট মিলের যে গ্লাইসেমিক সার্জটা ছিল সেটি কভার করার একটা সুযোগ তৈরি হলো। তাহলে গুড কন্ট্রোলের সাথে সাথে লেস চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া। এটা কিন্তু আপনি ডায়াবেটিসের রোগী ব্লাড সুগারই কন্ট্রোল করবেন, কিন্তু আপনাকে সবসময় বিব্রত করবে হাইপোগ্লাইসেমিয়া। পেশেন্টের জন্য রিস্ক অফ ইভেন মর্টালিটি বাড়িয়ে দিতে পারে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে এটাকে আগে মনের মধ্যে রেখেই গ্লাইসেমিক কন্ট্রোলের দিকে আমাদেরকে যেতে হবে। এরপরে এক্সুভেরা আসলো মার্কেটে, ব্যান্ড হয়ে গেল, কারণ এটা রেসপিরেটরি ট্র্যাক্টের বহু ছোটখাটো প্রবলেমও দিয়ে আমাদের চলা। কিন্তু এরপরে আফ্রিকা যখন আসলো 2012 সনে, এটা কিন্তু এখন মার্কেটে আছে। এটা শুধুমাত্র বোলাস ইনসুলিনের মতো কাজ করে, খাবার আগে বা ইমিডিয়েট পরে নেওয়া যেতে পারে। এটা একটা ইনহেলার, কিন্তু প্রবলেম হলো এটা এত দামি যে আমাদের মতো দেশে এটা আসলে আপাতত পাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু মার্কেটে কিন্তু রয়ে গেছে। মার্কেটে মানে গ্লোবাল মার্কেটের কথা বলছি। এখন আমরা আবারও গর্বের সাথে বলছি যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, আপনারা আমরা পরে ওয়েবসাইটে দেখাবো, আপনারা কিন্তু ইন্টারনেটে গেলেও পাবেন যে আমাদের কিন্তু ইনসুলিন গাইডলাইন আছে। আমরা হয়তো এর মধ্যে আবার আপডেট করবো, কিন্তু এখন পর্যন্ত যা আছে বিউটিফুল, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এখন এই সকল ক্ষেত্রেই ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে এখন যে ম্যানেজমেন্টের প্ল্যানটা এমনভাবে দাঁড় করানো হয়েছে, নাম দেওয়া হয়েছে কি পার্সন সেন্টার্ড কোলাবোরেটিভ অ্যাপ্রোচ। তাহলে রোগী মাঝখানে থাকবে, বাকি সব হেলথ কেয়ার তার দিকে থাকবে, সেটাই করতে হবে। সেটা করা গেলে আমরা যে পুরাতন থিম বলি ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য পেশেন্ট, তাই কিন্তু হবে আলটিমেটলি। তাহলে তার ক্ষেত্রে প্রতিটা ড্রাগের ক্ষেত্রে আমাদেরকে প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজেশন কি করে ভাববো, তাহলে ওই ক্ষেত্রে সাইড বললো। আমি এখানে বলছি কি ইনসুলিন দেওয়ার ক্ষেত্রে, তাহলে রোগীর ডায়াবেটিসের ধরন, যেমন টাইপ 1 ডায়াবেটিস তো ইনসুলিন পাবে, আমরা একটু পরে ইন্ডিকেশন দেখাচ্ছি, আরো অনেকগুলো ঘটনা আছে। কিন্তু ডায়াবেটিসের ডিউরেশন, কমপ্লিকেশন কি কি আছে, হাইপোগ্লাইসেমিয়া আগে হতো কি হতো না, এখন ওনার লাইফ এক্সপেক্টেন্সি কেমন, ওবেসিটি আছে কি নেই, ওনার গাটের অবস্থা কি, পকেটের অবস্থা কি, এ পর্যন্ত গিয়ে দাঁড়াবে। এবং এটি এখন পর্যন্ত আমরা যেহেতু ইনহেলার ইনসুলিন ব্যবহার করছি না, তাহলে ইনজেকশন রোগীরা রাজি কিনা। এবং একটা জিনিস ভেবে দেখেন যে রোগীরা, আমরা পরে যখন বেরিয়ার দেখাবো তখন বলে পয়েন্ট বাই পয়েন্ট দেখাবো, অনেক রোগী কিন্তু এটা খুব জটিল, তার জন্য মনে করছে বলে ইনসুলিন নিতে চাচ্ছে না। তাহলে এই রোগীটাই আপনি দেখছেন এখন টোটালি মানে ইগনোরেন্ট একটা পেশেন্ট। ইগনোরেন্ট মানে দুই রকমই হতে পারে, লেখাপড়া করেছে তারপরেও ইগনোরেন্ট, এই রোগীর সংখ্যা বেশি। আসলেই লেখাপড়া করে না এই রোগীও কিন্তু কিছু কিছু আছে, সংখ্যায় কম। তাহলে এটাকেও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে এই ইনসুলিন দিলাম, উনি কি করে পারবে কিনা। ইনসুলিন দিয়েই আমাকে ভাবতে হবে যে উনি হাইপোগ্লাইসেমিয়া হবে না, তার জন্য যারা করতে হয় করতে পারে কিনা। তাহলে এই রোগী এই এডুকেশন নিয়ে ওনার, আমরা কিন্তু অনেকগুলো স্টাডি আছে, আমি স্যারের ফারুক রানা স্যার আমার সুপারভাইজার ছিলেন, স্যারই করতে বলেছিলেন যেভাবে। আমরা কিন্তু ডায়াবেটিস নলেজ স্কোর, বাংলাদেশি পেশেন্টদের ডায়াবেটিস সেলফ এফিকেসি স্কোর, সেটা হলো যে ডাক্তার ওনাকে বলে দিয়েছে যে খাবার খেতে এরকম, মেয়ের বিয়েতে গেলেন, অমকের ভাগ্নের বিয়েতে গেলেন, খেতে হবে কিভাবে খাবেন, ওষুধ কি করবেন, রোজার সময় কি করবেন। তাহলে এগুলো নলেজ দেওয়া হচ্ছে, এটা উনি অ্যাপ্লাই করতে পারে কিনা, এটা সেলফ এফিকেসি স্কোর, এটা কিন্তু আমরা পাবলিশ করেছি, আপনারা দেখতে চাইলে পাবেন এটা। তাহলে আমার এই রোগীটার ক্ষেত্রে এখন কি অবস্থা, সেটা আমাকে এই ইনসুলিন দেওয়ার আগেই ভাবতে হবে। আরেকটা হলো, আমি একটা চট্টগ্রামে কেউ আছেন নাকি, কেউ মাইন্ড করেন না, একটা বয়স্ক দম্পতি এসেছে, প্রায় 70 বছর বয়সী হাজব্যান্ড আর 5-7 বছর কম বয়স হবে ওয়াইফ। স্কয়ার হাসপাতাল থেকে দেখিয়ে এসেছে আমাদের কলিগ একজন। আমার সামনে কাগজটা এইভাবে টেবিলের উপরে রেখে
হাত দিয়ে চেপে ধরেছেন, বলে যে আগে বলেন যে ইনসুলিন লিখবেন না, তাইলে আপনাকে দেখাবো। আমি বললাম যে সব কিছু না জেনে তো বলতে পারবো না, আপনি না দেখাতে চাইলে না দেখাতে পারেন, কিন্তু কাগজপত্র না দেখে, কিছুই না দেখে আমি বলবো যে ইনসুলিন দিবেন না, আমার তো এরকম দেখার দরকার নেই। কারণ আমি দেখলাম যে দেখেছে সে আমরা খুবই ক্লোজ, এখন আরো ক্লোজ, আমরা একসাথে কাজ করি। তো পরে উনি বললো ঠিক আছে দেখেন, HbA1c প্রায় 13। তো উনি ওএডি পাচ্ছিলেন, তো আমি বললাম যে আমরা কিন্তু একটু করে দেখাবো যে যারা ওএডি পাচ্ছে তাদের HbA1c কত হলে ইনসুলিন দেওয়া উচিত, কয়েকবার বলেছেও। আমি পরে বললাম যে না, আপনি চলে যান, ভিজিটও দিতে হবে না, ইনসুলিনও দিতে হবে না, কারণ আমি এভাবে চিকিৎসা করতে পারবো না। যদি রাজি থাকেন ইনসুলিন দিয়েই শুরু হবে। আর আপনি যাকে দেখিয়েছেন আমরা একসাথে লেখাপড়া করেছি, একসাথে পাস করেছি, দুজনের ধারণা একই রকম, চেঞ্জ হবে না, বরং আপনি চলে যেতে পারেন। তো ওয়েবটাও খেপে গেলেন হাজবেন্ডের উপর, খালি ডাক্তার সাথে ঝামেলা করো, তুমি তো বোঝো না ইনসুলিন ছাড়া হবে না, আর আমার গায়ে দিবে, তুমি এত ঝামেলা করছো কেন? শেষ পর্যন্ত উনি নিলেন। আমি কিন্তু জানি যে বাসায় গিয়ে ঝামেলা কিন্তু শুরু হলো, এখানে বাসায় চলে যাবে, পরে আর আসেনি, কিন্তু আমি কিন্তু ইনসুলিন দিতে বাধ্যই হলাম। কিন্তু এখানে আমি কি নিজে থেকে চাপিয়ে দিতে পারবো? তা কিন্তু নয়, ওনাদের মুখ থেকে আসতে হবে দেন। আর এখানে যে রুগী, তার কথা একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে বলেছেন এখন রুগী নেবেই না। মনে করেন এই রুগী ভদ্র মহিলা, উনি বলছে যে আমার হাজবেন্ড বললো আমি নিব না, তাহলে কি আমি দিতে পারতাম? তাকে দিতে পারবো না, পেশেন্টের রাইট সবার আগে। কিন্তু আমাকে বলতে হবে যে আপনার জন্য ইন্ডিকেশন হিসেবে এতটা গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আমি বললাম যে প্রেগনেন্সি, আপনার ডায়াবেটিস আছে, আপনি এখন রোজা রাখতে পারবেন না, কি বলে আমি তো রাখবোই, এটা কথা আমাকে বলবেন না। তো তাহলে কি হবে? তাহলে আমাকে এখন বলতে হবে রিস্ক এরকম, আপনার রিস্ক, বাচ্চা রিস্ক। আমি তো তার বেশি কিছু সিদ্ধান্ত দেওয়ার মালিক নই। এটা কিন্তু মনে রাখবে, এটা আমরা কিন্তু খুব সাবার করছি, মানে আমরা প্র্যাকটিস করছি না যে পেশেন্ট শুড টেক ডিসিশন। মানে আমরা যেটা করছি, আমরা অনেক ভালোভাবে উই টেক ডিসিশন অন বিহাফ অফ দ্য পেশেন্ট। এটা কেউ করতে পারে, যার যার জীবনের সিদ্ধান্ত তার। তাহলে আমি কি করছি, উনি তো আমাকে পয়সা দিয়ে দেখি দেখাচ্ছে, আমার এক্সপার্টাইজ ওপিনিয়ন নিবে, বাট আই ক্যানট টেক ডিসিশন অন বিহাফ অফ দ্য পেশেন্ট। তাহলে কিন্তু সকল সিনারিও আমার সুবিধা হবে। এই ইন্ডিভিজুয়ালদের ব্যাপারে বলছি যে আমি যদি বুঝে যাই রোগীটার কাছে মেসেজটা এভাবে গেলে ওনার কাছে অ্যাকসেপ্টেন্স হাইয়েস্ট হবে। এখানেও কিন্তু দুর্বলতা আছে আমাদের। তাহলে ফারুক পাঠান বললেই নিচ্ছে, আমি বলে কেন নিচ্ছে না? কারণ স্যার বুঝে গেছে, এতদিনের এক্সপার্টাইজ স্যারকে এমনভাবে বলতে অভ্যস্ত করে দিয়েছে যে উনি এই রোগী এটা বললেই রাজি হবে, এই রোগী এটা বললে রাজি হবে, আর আমি বললেই তেলে বেগুন জ্বলে উঠছে। তাহলে এটা কিন্তু এই ক্লিনিক্যাল এক্সপার্টাইজ ডেভেলপ করতে হবে আমাদের। ওকে, তারপরে কি হলো? এখন দেখেন আমরা দেওয়ার আগের কাহিনী বলছি, এখন কাকে দিতে হবে এটা কিন্তু আপনারা জানেন। তারপরেও আমি বলছি এই কারণে যে বাংলাদেশে ডায়াবেটিস কন্ট্রোল 92% আনকন্ট্রোল। MIH এর ডেটা, আমাদের পাবলিশ ডেটা ছিল, আমার নিজেরটা ছিল 82.1.8, এরপর আরেকটা পাবলিকেশন হয়েছে প্রায় 85% আনকন্ট্রোল। MIH যেটা বলছে যে 92% আনকন্ট্রোল। তার একটা বড় অংশ কিন্তু এই ক্লিনিক্যাল ইনার্শিয়ার জন্য, থেরাপিউটিক ইনার্শিয়ার জন্য। ইনার্শিয়া ইনসুলিনের ক্ষেত্রে আরো বেশি। 6.5 বছর পরে যখন অ্যাকচুয়ালি প্রয়োজন ছিল, তার 6.5 বছর পরে ইনসুলিন দেওয়া হলো রোগীটাকে। তাহলে ইন্ডিকেশন যখন ছিল, তাহলে আমার মাথায় তখন আসেনি যে এই সময় ইন্ডিকেশন টু স্টার্ট ইনসুলিন, এই জন্য দেখাচ্ছি। তাহলে এটা বারবারই বলা হচ্ছে যে 10%-এর উপরে, এইসি বলেছে যে 9%-এর উপরে হলে অ্যাটলিস্ট বেদাল ইনসুলিন দিলে দেওয়া উচিত, কিন্তু 10% ইউ হ্যাভ নো অপশন টু স্টার্ট ইনসুলিন। তাহলে এখানে আমি বলে রোগী নিবে কিনা সেটা পরে ইস্যু, আমার ধারণা হলো আপনারা ইনসুলিন নিতেই হবে, রোগী নিবে না তো নিবে না, কিন্তু আমার ক্ষেত্রে ম্যান্ডেটরি হয়ে গেল। এখন দেখেন আগের বার প্রিপেন্ডিয়াল পোস্টপেন্ডিয়ালকে ভাগ করা হয়েছিল, এবার কিন্তু এরিয়া ক্লিয়ার কাট বলেছে এনি ব্লাড সুগার লেভেল মোর দ্যান 16.6 মিলিমোল পার লিটার ইনসুলিন ইন্ডিকেশন। এইটা নিয়ে আমরা খুব সাফার করছি। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দীর্ঘদিন ওএডি পাচ্ছে, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। খুব স্পষ্টভাবে মনে রাখেন, মোর দ্যান 3 ইনসুলিন এজেন্ট, নন ইনসুলিন এজেন্ট ফর মোর দ্যান 3 মান্থস পেয়েছেন, এবং HbA1c মোর দ্যান 7.5%, ক্লিয়ার কাট ইন্ডিকেশন টু স্টার্ট ইনসুলিন। আপনি অনেক রোগী পাবেন অনেক দিন যাবত ওষুধ খাচ্ছে, এখন 9, 7.5, 8, রোগীও খুশি, ডাক্তারও কিন্তু খুব অখুশি তা নয়। 8 থাকলে দোষ কি? না, এতগুলো ওষুধ দিয়ে 8 থাকা যাবে না। কত থাকতে হবে? 6.5-এর নিচে থাকতে হবে। যদি হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেশি বেড়ে যায়, 7-এর নিচে থাকতে হবে। 7.5, 8 তো টার্গেট নয়। আরো কিছু কিছু জায়গা আছে, এগুলা কিন্তু সাহেবও কিছু বলেছে, আমি অ্যাকিউট ইলনেস, এনি স্ট্রেসফুল কন্ডিশন, ইভেন অ্যাকিউট MI, অ্যাকিউট স্ট্রোক,
অ্যাকিউট ইনফেকশন, এগুলোর ক্ষেত্রেও ইনসুলিন দিতে হবে, যেগুলো ইমার্জেন্সি সিচুয়েশনে দিতে হবে। প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন, উই ক্যান নট স্টার্ট এনি আদার ড্রাগস ফর ডায়াবেটিস, অনলি ইনসুলিন। আবার ডিকম্পেনসেশন আছে এমন কোনো কন্ডিশনে, যেমন হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস, ডায়াবেটিস, ডিকে, এইচএইচএস, টাইপ 1 ডায়াবেটিসের মূল ইনসুলিনই হবে, আরও কিছু ওষুধ কিন্তু হতে পারে। এটা আমি একটু আগে যে অ্যালগরিদমের কথা বললাম, এটা আপনারা এই যে গাইডলাইন আমার মনে হয় অধিকাংশই পড়েছেন, এটাকে এইভাবে পড়েছেন কিনা জানি না। এখন দেখেন, আমরা এর আগে পর্যন্ত এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি যেটা করছি, আমরা কিন্তু GLP-1 কে সামনে নিয়ে এসি নাই। কিন্তু এই অ্যালগরিদম বলেছে, যখন আপনি এটা কিন্তু 2025 অ্যালগরিদম অফ ডায়াবেটিস ম্যানেজমেন্ট, ADS, আপনি যখন ইনসুলিন যে অবস্থাতে ট্রিটমেন্ট দিয়েছিলেন, সেটা মেটফরমিন হোক, অন্য যে কোনো ড্রাগ দিয়ে হোক, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তাহলে এখানে আরেকটা অ্যালগরিদম আছে যেখানে ইনজেক্টেবল নয়, নন ইনজেক্টেবলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু GLP-1, GLP-GIP অ্যাগনিস্ট অথবা SGLT2 ইনহিবিটর, তাহলে এটা দিয়ে শুরু করতে হবে। এর মধ্যে কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি, তাহলে GLP-1 ও পেতে পারে, SGLT2 ইনহিবিটর পেতে পারে। ওজন কমানোর তাগিদ আছে, সেখানে GLP-1 ট্রিজেপাটাইড প্রায়োরিটি। হার্ট ফেলার আছে, সেখানে SGLT2 ইনহিবিটর প্রায়োরিটি। এগুলো কিন্তু ওখানে দেখানো হয়েছে। কিন্তু এখানে ইনজেক্টেবল যখন শুরু করছেন, দি ফার্স্ট অপশন ইজ GLP-1 অর ট্রিজেপাটাইড। এটা কিন্তু আমাদের মনে কখনো ঢুকে নেই এভাবে, এই অ্যালগরিদম আগে আসেনি। কিন্তু এর আগে আবার একটু কাছাকাছি ছিল, কিন্তু এবার ক্লিয়ার কাট যে বিফোর ইনসুলিন, এখানে লেখা আছে, আপনি দেখেন, বিফোর ইনসুলিন ইউ হ্যাভ টু স্টার্ট GLP-1 টু অ্যাচিভ গুড গ্লাইসেমিক কন্ট্রোল। কারণ হলো এখন ডায়াবেটিস ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা, গ্লাইসেমিক কন্ট্রোল ইজ নট দ্য মেইন প্রায়োরিটি, কমপ্লিকেশন টার্গেট করা হলো মেইন প্রায়োরিটি। তাহলে গ্লুকোসেন্ট্রিক অ্যাপ্রোচ থেকে উই মুভ টু কমপ্লিকেশন প্রিভেনশন অ্যাপ্রোচে। তো সেটার জন্য একটা রোগীর গ্লাইসেমিক কন্ট্রোল বেশ ভালো, রোগী মারা গেল, ব্লাড সুগার অত ভালো নয়, রোগী ভালোভাবে জীবনযাপন করছে, কোনটা বেছে নেবেন আপনি? পরেরটা। এটাই কিন্তু হচ্ছে, কারণ অ্যারাউন্ড 80% রোগী, একটু কম বেশি আছে, আমাদের দেশে আরো একটু বেশি হবে, ডায়াবেটিসের রোগী মারা যাচ্ছে কার্ডিওভাস্কুলার কারণে, ইভেন্টের কারণে। তাহলে আমি শুধু গ্লাইসেমিক কন্ট্রোল করছি, কিন্তু কার্ডিওভাস্কুলার রিডাকশন হচ্ছে না, তাহলে মর্টালিটি কমবে না, বরং কার্ডিওভাস্কুলার রিস্ক যদি বেশি থাকে, কন্ট্রোল করে হাইপো হলেও কার্ডিওভাস্কুলার ইভেন্ট আরেকটা দিকে আনবে সে। বুঝা গেছে? তাহলে ব্লাড সুগার কমাতে চাই, কিন্তু ফর দি বেটারমেন্ট অফ দ্য লাইফ, মরবিডিটি, মর্টালিটি কমাবার টার্গেট নিয়ে, শুধু সুগার কমাবার টার্গেট নিয়ে কমানো হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইনজেক্টেবল, যখন আজকে আমার টপিক তো ইনজেক্টেবলই, তাহলে GLP-1 অ্যাগনিস্ট অর ট্রিজেপাটাইড, GLP-GIP ডুয়াল অ্যাগনিস্ট, ট্রিপল, তারপরে কোয়াড্রিপল কিন্তু মার্কেটে চলে আসবে যে কোনো সময়। তাহলে এটা দিয়ে শুরু করতে হবে। এখন বাংলাদেশে আরেকটা সমস্যা, আমরা ধরে নিয়েছি GLP-1 এটা হলো ওজন কমাবার ওষুধ, ট্রিজেপাটাইড তাই না, এটা ডায়াবেটিসের ওষুধ, বিউটিফুল ওষুধ, খালি ওষুধ না, যেটা ব্লাড সুগার কমাবে, একই সাথে ওজন কমাবে, কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক রিডাকশন করবে, রেনাল প্রোটেকশন করবে, এবং লিপিড ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন সব ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আছে। ভেরি রিসেন্টলি আরো অনেকগুলো আছে, ওগুলো আমরা এখন ডিটেইলস বলছি না, পাবলিশ হয়েছে। আমরা এখানে হার্ট ফেলিয়ার নিয়েও স্টাডি শুরু করেছি, ডায়াবেটিস নন ডায়াবেটিস দুই গ্রুপেরই, ট্রিজেপাটাইড দিয়ে, আরো অনেকগুলো আছে, ইভেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ইরেকটাইল ডিসফাংশন, সেগুলোর উপরও ইম্প্যাক্ট আছে। তাহলে এটাকে শুরু করে তারপরে কি হবে, এরপরে গ্লাইসেমিক কন্ট্রোল নট অ্যাচিভড, ইনসুলিন শুরু হবে। এখন ইনসুলিন কিভাবে শুরু হবে, এটা দিলে আগের ক্লাসিক্যাল ফর্মে এখন আমরা চলে যেতে পারি। ইনসুলিন শুরু হবে, দেখেন এটাও কিন্তু আমরা খুব দুর্বল অবস্থায় আছি। ইনসুলিন যখন শুরু হবে, এই রোগীরা কিন্তু হসপিটালাইজড পেশেন্ট নয়, অ্যাকিউট কন্ডিশনের পেশেন্ট নয়। তাহলে মোস্ট অফ দ্য পেশেন্ট কিন্তু এই গ্রুপের মধ্যে, যারা অন্য সব কাজকর্ম আছেন, জীবনযাপন করছেন, এই গ্রুপের রোগী। টাইপ 2 রোগী কিন্তু প্রায় 95%, 6%, 7% এই গ্রুপের রোগী। তাহলে এই রোগী যখন ইনসুলিন শুরু হবে, ইউ মাস্ট স্টার্ট উইথ বেসাল ইনসুলিন অ্যালোন। কিন্তু রোগী যদি হাইপারগ্লাইসেমিয়ার সিমটমস থাকে, তাহলে এটা কিন্তু ওই রোগী নয়। হাইপারগ্লাইসেমিয়া জন্য বাসায় ঘুরে বেড়ায় থাকবে, ঘুরে বেড়াবে, কাজ করবে, তা কিন্তু নয়। দে শুড বি হসপিটালাইজড। তাহলে ওদের জন্য কিন্তু মাল্টিপল ডোজ, আরো খারাপ হলে কিন্তু ইনসুলিন দিতে হবে।
তাহলে এই রোগীটাকে আমরা ভেজাল ইনসুলিন শুরু করবো। বাংলাদেশের পিতারা চরম হতাশাব্যঞ্জক, 86% শুধু বোলাস ইনসুলিন পাচ্ছে। মানে মার্কেটের যে তথ্য, একটা আমাদের ডিজিডিএ তথ্য অনুসারে 86% ইনসুলিন বিক্রি হয়েছে গত বছর শুধু বোলাস। তাতে হবে না, একটা ইনসুলিন পাইলে শুধু ভেজাল পাবে, একটা পাইলে শুধু বোলাস পাবে, 2-3টা স্বল্প সময়ের উদাহরণ আছে। কিন্তু এরকম একটা স্টেবল পেশেন্ট একটা ইনসুলিন পাইলে শুধু ভেজাল পাবে, তাহলে দুভাবে শুরু করতে পারেন, 0.1 to 0.2 ইউনিট পার কেজি বডি ওয়েট পার ডে, অথবা ফ্ল্যাট 10 ইউনিট পার ডে শুরু করে। যদি আমি দু রকম আপনাকে ভেজাল ইনসুলিন দেখালাম। একটা হলো যে এর মধ্যে একটু কম, 24 আওয়ারে কম কাজ করে, গ্লাসিনিও 100 ml, তাহলে আপনি 4 ডেতে ফাস্টিং ব্লাড সুগার দেখতে পারেন, দেখে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তাহলে কি করতে হবে, টার্গেটটা আগে থেকে সেট করা থাকতে হবে। টার্গেট ফাস্টিং ব্লাড সুগারের টার্গেট 4.4 to 7.2 মিলিমোল পার লিটার, এটা হলো সকলের জন্য। কিন্তু আপনি এখন যে রোগীটিকে দেখছেন সেই রোগীর জন্য আপনার টার্গেট বলে দিতে হবে, সেটা 5.5 হতে পারে, 6 হতে পারে, ডিপেন্ডিং আপন লাইফ এক্সপেক্টেন্সি, আরো মাল্টিপল ফ্যাক্টরস। তাহলে আপনি বললেন যে আপনার ফাস্টিং ব্লাড সুগারের টার্গেট 6, 4th ডেতে দেখলেন 8, তাহলে 10 দিয়ে শুরু করছেন, আপনি 2 বাড়িয়ে দেন, আবারও 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে মাপক রোগীকে বুঝিয়ে দেন। তাহলে যদি এরকমই থাকে আপনি 2 করে বাড়ান, 6 এর কাছাকাছি আসলে আর বাড়াবেন না। তো আপনি যদি কনফিডেন্স না থাকে তাহলে আপনি আসতে বলতে পারেন, কিন্তু এত ঘন ঘন রোগীর পক্ষে আসা সম্ভব নয়, তাহলে এইভাবে আগাতে পারে। কিন্তু এরপরে কি হবে, এই রোগীটার পরে আপনি দেখলেন যে পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগারও বেশি। এখন বাংলাদেশি একজন মানুষ 3 বারে যদি বাসায় খায়, তার কিন্তু পোস্ট লাঞ্চ সবচেয়ে বেশি হবে, সকল ডাক্তারের পোস্ট ডিনার বেশি হবে, তাই না? দিনে সারাদিন যাই করো, বাসায় ফিরে খাওয়াটা কিন্তু ডিনারই আসলে। তাহলে আপনি এটা বুঝতে হবে, আপনি যে রোগীটা দেখলেন যে তার লাইফস্টাইল কেমন, তাহলে সেই হিসাবে দেখলে আপনি বুঝে যাবেন। কিন্তু বুঝে তো লাভ নাই, আমাকে একটা রেকর্ড লাগবে। তাহলে এসএমবিডি রেকর্ড, তাহলে ধরে দিলাম যে ডাক্তারি রোগী মনে করেন, অন্যকে আর ধরালাম না এখানে, ওনার পোস্ট ডিনার বেশি, তাহলে আমি আবার প্রি ডিনার একটা অ্যানালগ বোলাস ইনসুলিন শুরু করলাম। এইখানে টেকনিকটা হলো, এখানে আপনি কি করতে পারেন, এখানে অ্যারাউন্ড 0.2 ইউনিট পার কেজি বডি ওয়েট অথবা ফ্ল্যাট 4 দিয়ে শুরু করতে পারেন। কিন্তু এই সময় যদি আপনি HbA1c করেন 8% এর নিচে থাকলে, আপনি যে কয় ইউনিট বোলাস দিবেন, ভেজাল থেকে ওই কয় ইউনিট বাদ দিতে হবে, এটা একটু মনে রাখেন। আর যদি 8 এর উপরে থাকে আর বাদ দেওয়ার দরকার নেই। যেমন ধরুন আপনি 10 দিয়ে শুরু করেছিলেন, 24 ইউনিট বোলা থেকে দাঁড়িয়েছে, ভেজালে গিয়ে দাঁড়িয়েছে, আপনি 4 দিয়ে শুরু করলেন, HbA1c 7.9 এখন ওনার, তাহলে উনি পাবে ভেজাল 20, বোলা 4, 24ই থাকলো। কিন্তু 8.1, 8.5 যদি HbA1c থাকে, তাহলে উনি 24ই পাবেন, ভেজাল 4 বোলাস পেলেন বিফোর ডিনার। এখন কিছুদিন পরে দেখা গেল যে বিফোর লাঞ্চও বেশি, তাহলে এই আগে যেটা ছিল ওই হলো ভেজাল +1 রেজিমেন্ট, এখন আরেকটা যোগ করলাম বিফোর লাঞ্চ, ভেজাল +2 রেজিমেন্ট, এরপরে আলটিমেটলি ব্রেকফাস্টের আগেও যোগ হবে ভেজাল বোলাস রেজিমেন্ট। এখন অনেক দেশ আছে দেখা যাচ্ছে সিঙ্গেল কার্বোহাইড্রেট মিল প্যাটার্ন, তাদের লাইফস্টাইল এরকম, সেই ক্ষেত্রে কিন্তু ওরা 2 বার যদি বোলাস ইনসুলিন লাগে, ওরা ওটাই ধরে নেয় ভেজাল বোলাস। কিন্তু আমাদের যেহেতু উই লিভ অন কার্বোহাইড্রেট, তাহলে আমাদের ক্ষেত্রে 3 বারটাকেই ভেজাল বোলাস হবে। এরপরে কি করতে পারে, এরপরে দেখেন আপনি, আমরা যখন বারডেমের স্টুডেন্ট ছিলাম তখন যেটা করা আমাদেরকে শেখানো হয়েছিল যে মনে করেন স্প্লিট মিক্স রেজিমেন্ট পাচ্ছে, একটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, একটা রেগুলার ইনসুলিন, ছেড়ে দেওয়ার আগে ওকে প্রিমিক্স ইনসুলিনে কনভার্ট করা হতো কাউকে করে, আরো 1-2 দিন ওনার এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্সের জন্যই, যে উনি ব্লাড সুগার কেমন দেখে আমরা ডোজটা মোটামুটি অ্যাডজাস্ট করে ছেড়ে দিতাম। কিন্তু কেউ যদি প্রিমিক্স দিয়ে শুরু করেন, এটাতে একদম হারাম হয়ে গেল তা না, কিন্তু গুড গ্লাইসেমিক কন্ট্রোলের রাস্তা বন্ধ হয়ে গেল। কারণ আপনি একটা কমালে 2টা কমবে, একটা বাড়ালে 2টা বাড়বে, আর ইউ নো নাথিং অ্যাবাউট দ্য ফিউচার ইভেন্টস অফ দ্য পেশেন্ট, কেমন শুরু করেছেন আজকে। তাহলে এই রোগীর ক্ষেত্রে গুড গ্লাইসেমিক কন্ট্রোল করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু মুশকিল হবে। সেক্ষেত্রে ভেজাল দিলে অনেকগুলো সুবিধা। প্রথম সুবিধা হলো রোগী তো ইনসুলিন প্রিকে রাজি নয়, ইনজেকশন ব্যথা হবে, তাহলে সিঙ্গেল প্রিক ক্যান বি অ্যাকসেপ্টেড, কিন্তু মোর দ্যান 1 নট অ্যাকসেপ্টেড। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি এই কো ফর্মুলেশন দেন,
তাহলে একটা লং অ্যাক্টিং একটা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন থাকলো, সেটার মধ্যে একদিক দিয়ে 2 রকম ইনসুলিনের কভারেজ দিবে। কিন্তু কনভেনশনাল যদি আপনি প্রিমিক্স ইনসুলিনগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হবে। কিন্তু রোগী যদি বলে যে কোনোভাবেই আমার পক্ষে 4 বার নেওয়া সম্ভব নয়, তার অনেকগুলো কারণের মধ্যে আমি যেটা বললাম যে ইনসুলিন ইনজেকশন পেইন কিন্তু আসলে নেই। আপনি ইন্টারনেটে গেলে দেখুন পৃথিবীর অন্যতম সেরা পাবলিকেশন আমাদের স্টাডি গ্রুপ থেকে করেছি আমরা, খুব ভালো জানালেন পেইন কিন্তু নেই, কিন্তু রুগী রাজি নন। কিন্তু রুগী আবার বললেন যে আমি সকালে ইনসুলিন দিয়ে বাইরে বেরিয়ে যাই, রাত্রে ফিরি, মাঝখানে কখন খাই না খাই ঠিক নেই। তাহলে এইবার একজন বলেন আমি ওই ঘুমাচ্ছে, ও তো ঘুমাচ্ছে মনে হয়, তাকে রোজার দিন আপনি বলেন না পিছনে আপনি এখন কি করবেন, কি ভাববেন? এই রোগীটা বললো যে আমার তো সকালে ইনসুলিন দিয়ে বেরিয়ে যায়, সারাদিন যে দৌড়াদিনে ছোটাছুটি, মাঝখানে আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, আর আমি রাতে বাসায় আসি। তাহলে আমাকে তো অনেকে তো নিচ্ছে দেখি 2 বার নেয়, ওইরকম দেন। আমি আগে দিয়েছিলাম বেদাল গোলাপ, এখন কি করব? এখানে বড় সমস্যা হলো, বসেন ঠিক আছে, যে এই রোগীটার তো লাইফস্টাইল হরিবল। এই রোগীটা হাইপোগ্লাইসেমিয়ার সবচেয়ে বড় ক্যান্ডিডেট। তাহলে এখানে প্রিমিক্স ইনসুলিন 19 বছর ওনার সুবিধা হয়, আসলে কিন্তু সুবিধা হয়, কিন্তু গুড গ্লাইসেমিক কন্ট্রোল যতটা হবে হাইপোগ্লাইসেমিয়া তার চেয়ে বেশি হবে। তো এই ক্ষেত্রে ওই আপাদের বলতে চাইলে একটা অপশন হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখেন, ডায়াবেটিসের ডিউরেশন যত লম্বা তার প্যানক্রিয়াটিক ইনসুলিন প্রোডাকশন তত কম। তাহলে এখন যদি অন্য কিছু দিতে চান সেটা কিন্তু সিক্রেটগক হবে। তো সিক্রেটগক কিন্তু এই যদি ডায়াবেটিসের ডিউরেশন 15 বছর 16 বছর হয়ে থাকে, কাজ করার সম্ভাবনা খুব কম। গড় পড়তে একটা টাইম ধরতে পারেন যে 10 বছরের পরে সিক্রেটগকের কাজ করার সুযোগ কম। কারণ সিক্রেটগক যখন কাজ করতে হবে at least 30%, more than 30% pancreatic beta cell should produce insulin। তাহলে এই রোগী যখন হয়ে গেছে এই অবস্থা, তখন কিন্তু এটা নাও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু আগে যেরকম বললাম যে ডায়াবেটিস কন্ট্রোলের আগে হাইপোগ্লাইসেমিয়া হবে না, এটাই এনশিওর করাটা জরুরি। সেক্ষেত্রে একটা লং অ্যাক্টিং দিয়েও আপনি কাজ করতে পারেন, কিন্তু যদি পোস্টপ্যান্ডিয়াল প্রিপ্যান্ডিয়ালের গ্যাপটা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু লং অ্যাক্টিং একটা দিয়ে কাজ হবে না। তাহলে এই ক্ষেত্রে সুবিধা হলো পেশেন্ট ক্যান ক্যারি দ্য ইনসুলিন পেন ইন হিজ পকেট। যখন খাবেন তখন নেবেন, কোথায় খেলেন সেটা দিয়ে ভাবার দরকার নেই। তাহলে পেন ইনসুলিনটা প্রায় সবই পেনই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পেন তো আর ফ্রিজে রাখার জন্য নয়, পেন তো পকেটে নেওয়ার জন্য নাকি? এখন এই ডিজাইন যারা করে তারা কিন্তু হাইলি পেইড। ওরকম একটা লোক এরকম একটা ডিজাইন করে দিল, ফ্রিজে রাখবে পেন, ওর থাকবে। তাহলে পেন তো নিয়ে ঘোরার জন্যই। তাহলে এই রোগী কিন্তু সেটা চাইলে পারবে, ওকে, কিন্তু তবুও তার লাইফস্টাইল, তার তো আর্নিং, এইভাবে জীবনযাপন করতে হচ্ছে, এটাকে কিন্তু আমরা হ্যাম্পার করতে পারবো না। তাহলে সেই রোগীদেরকে আমরা কিছু ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রিমিক্সে আমরা দিতে পারি, কো-ফর্মুলেশন দিতে পারি। কো-ফর্মুলেশন একটু দামি হবে প্রিমিক্সের চেয়ে, আর কনভেনশনাল আছে বাইফেরিক অ্যাসিড সামান্য একটু দাম বেশি, কো-ফর্মুলেশন আর একটু দাম বেশি। তাহলে হু ক্যান অ্যাফোর্ড, ইউ ক্যান প্রেসক্রাইব দেম। তাহলে এর সাথে কি হলো, এখন মনে করেন এই রোগী আগে আমি ট্রিজেপাইড বা GLP-1 দিতে পারিনি, ইনসুলিন দিয়েছি। তাহলে যখন ইনসুলিনের ডোজ বাড়াতে হচ্ছে তখন কিন্তু আমাকে ইনসুলিনের অতটা না বাড়িয়ে আমাকে চেষ্টা করতে হবে। এবারে রিকমেন্ডেশন যেটা করেছে যে GLP-1 বা ট্রিজেপাইড যদি না দেওয়া হয়ে থাকে তাহলে এই সময় এটা শুরু করতে হবে। এখন কতজন কনফিডেন্ট যে আপনি প্রথমেই ইনসুলিন না দিয়ে ট্রিজেপাইড বা GLP-1 দিবেন? এই পাশ থেকে বলেন, এই পাশে কেউ কিছু বলেনি, পিছন থেকে বলেন। দিবেন কি ট্রিজেপাইড? মনে করেন রোগী টাইপ যেরকম বললো ওরকম যে দাম ইজ নট এ ম্যাটার, দিবেন? ইনসুলিনের আগেই দিবেন? দিবেন কিনা? রিকমেন্ডেশন মানতে তো আমরা বাধ্য, যদিও এটা না মানলে বেআইনি হয়েছে তা না। আর আমাদের যেহেতু বীমা কোম্পানি কাজ করছে না, সুতরাং রিকমেন্ডেশন না মানলে আমাদের খুব বেশি সমস্যা হতো না। কিন্তু তবুও আমরা কিন্তু আমাদের মোরালি বাউন্ড টু মেইনটেইন দ্য গাইডলাইন্স। এখন কোন গাইডলাইন মানবো সেটা হতে পারে, আমি বাংলাদেশে গাইডলাইন আছে আমি এটাই মানতে চাচ্ছি, কিন্তু আমাদের তো এটা নেই। এটি রোবাস্ট, একদম এক্সট্রিমলি রোবাস্ট গাইডলাইন। সেখানে কিন্তু প্রথমেই বলেছে, এখানে খুব স্পষ্ট করে লেখা আছে, বিফোর স্টার্টিং ইনসুলিন ইউ হ্যাভ টু স্টার্ট ট্রিজেপাইড অর GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট।
এখন এটা না দেওয়ার কারণ হতে পারে আমি ওই রোগীটাকে যখন পেয়েছি তখন জিআই কোনো ইফেক্ট ছিল, ওই জন্য দেয়নি, পরে দিলাম, সেটা হতে পারে। কিন্তু বাংলাদেশে আমাদের ডাক্তারদের মনের মধ্যে এই আতঙ্কটাই তৈরি করছে যে ওনার তো বিএমআই ভালো, তাহলে কেন দিব? কোথাও কিন্তু লেখা নাই যে বিএমআই দেখে দিবেন। ইট ইজ এ বিউটিফুল ড্রাগ ফর ডায়াবেটিস, ইট ক্যান রিডিউস কমপ্লিকেশন ইন মেনি সেক্টরস। তাহলে এটাকে আগে ভাবতে হবে। ওকে, তাহলে আমরা এরপরে যাই। এখন দেখেন, আপনি যখন দুই রকম রোগী, আমরা টাইপ 1 রোগী কম পাই, কিন্তু কিছু রোগী আছে, কিন্তু টাইপ 2 বেশি রোগী। এখন ইনসুলিন যদি মাল্টিপল ডোজ হয়, আমি একটা বললাম যে খালি লং অ্যাক্টিং দিয়ে শুরু করলাম শুরুতে, তারপরে ক্লাসিক্যালি আগালাম বেদাল +1, বেদাল +2, বেদাল বোলা। আমার এই রোগীটাকে হাইপারগ্লাইসেমিয়ার লক্ষণ আছে, HbA1c 14, তাকে শুধু লং অ্যাক্টিং দিয়ে কাজ হবে না। কিন্তু আরেকটা হলো, এটা টিপস, আপনি মনে করেন খালি পেটে আছে 12, খাবার পরে 24, শুধু লং অ্যাক্টিং দিয়ে কাজ হবে না। তাহলে খালি পেটে 9, খাবার পরে 12, এটা লং অ্যাক্টিং দিলেই আপনি কিন্তু টার্গেটের কাছাকাছি পৌঁছে যাবেন। তাহলে প্রতিটা রোগী কিন্তু ইন্ডিভিজুয়ালাইজেশন এইভাবে হবে। আপনার ওডিটি করেছে, ওডিটিতে 7.5 হলো ফাস্টিং ব্লাড সুগার, 22 হয়েছে গ্লুকোজের 2 ঘন্টা পরে। এই রোগীটাকে যদি আমি HbA1c মনে করেন 10.5, এই রোগীটাকে যদি আমি শুধু লং অ্যাক্টিং ইনসুলিন দিয়ে যুদ্ধ করি, হবে না, এই যুদ্ধ হবে না এখানে। তাহলে এই যে গ্লাইসেমিক যে গ্যাপটা, ভেরিয়েবিলিটিও আমাকে দেখতে হবে, প্রি টু পোস্টপ্রান্ডিয়াল গ্যাপ। তাহলে এগুলো হিসাব করে করতে, তাহলে 3.3 to 1.5 ইউনিট পার কেজি বডি ওয়েটে মাল্টিপল ডোজ। মাল্টিপল ডোজ যখন শুরু করব, বিউটিফুল 1 কি বেদাল বোলাস 1, আর বেদাল বোলাসে তাহলে 50 লং অ্যাক্টিং, 50 র্যাপিড অ্যাক্টিং, এভাবে দিতে হবে। এনপিএইচটাকে সনাতন লং অ্যাক্টিং, এনপিএইচ এর চরিত্র সম্পর্কে আগে বলেছি, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় এনপিএইচ। তাহলে এনপিএইচটাকে অল্টারনেটিভ টু ইউজুয়াল মানে গুড যে বেদাল ইনসুলিন তা ব্যবহার করা যেতে পারে, স্পেশালি হোয়েন কস্ট ইজ এ ম্যাটার। এখন বেদাল বোলাস রেজিমেন্ট প্রিফার্ড ওভার প্রিমিক্স রেজিমেন্ট ইন টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 আর বিশেষ করে প্রেগন্যান্সিতে, টাইপ 1 ডায়াবেটিসে একটু আগে বললাম যে প্রিমিক্সের সবচেয়ে বড় সমস্যা হলো হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেড়ে যাবে, তাহলে এটা প্রিফার্ড নয়। আর প্রেগন্যান্সিতে যেহেতু আমাদের খুব টাইট কন্ট্রোল টার্গেট, লুজ করার সুযোগ নাই, তাহলে প্রিমিক্স দেওয়ার আসলে সুযোগ নাই। যারা দিচ্ছেন তারা অনেকেই কিন্তু ওই রোগীগুলো ফলো আপ করে দেখবেন যে গুড গ্লাইসেমিক কন্ট্রোল হচ্ছে না। এখন তো আমরা সিজিএম ব্যবহার করছি কিছু কিছু, সিজিএম করলে দেখা যাবে যে হয়তো HbA1cও ভালো, রোগী যখন ব্লাড সুগার মাপে তখন এসএমবিটি করে তখন ভালো ছিল, কিন্তু এই যখন সিজিএম করছি 24 আওয়ারে হয় আমরা রিয়েল ডাটা পাচ্ছি অথবা টাইম, মানে 5 মিনিট বা 15 মিনিট পর পর রেকর্ড পাচ্ছি। প্রিমিক্সের আলাদা দেখবেন যে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি মাঝে মাঝে অনেক বেশি, এবং এই করোনার সময় বিশেষ করে এটাকে বেশি হাইলাইটেড হয়েছে যে পুর গ্লাইসেমিক কন্ট্রোলের চেয়ে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি বেশি, এটা মর্টালিটি চান্স বাড়াচ্ছে বেশি। বোঝা গেছে? তাহলে খাবার আগে 7, খাবার আগে 10 অত খারাপ নয়, কিন্তু খাবার আগে 8, খাবার পরে 18, 20, আবার পরে খাবারের পরে আবার দেখা গেল যে খাবার আগে 7, খাবার পরে 5, এটা কিন্তু খুব খারাপ হলো। তাহলে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি কমাতে হবে, সেটা কমাতে গেলে বেদাল বোলাসি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। ইন চিলড্রেন অ্যাডোলেসেন্ট এমডিআই মাল্টিপল ডোজ ইনসুলিন, আমরা কিন্তু পাম্প, খুব একটা কন্টিনিউয়াস সাবকিউটারিয়াস ইনসুলিন ইনফিউশন পাম্প আমরা কিন্তু বেশি ব্যবহার করছি না, অল্প কয়েকটা আছে বাংলাদেশে। এই পাম্প কিন্তু টাইপ 1 এর জন্য খুব ভালো, ব্রিটল ডায়াবেটিসের জন্য খুব ভালো, আবার অনেক ডায়াবেটিসের রোগী যাদের ইনসুলিন অনেক বেশি লাগে তাদের জন্য খুব ভালো। এবং পাম্প ইউজাররা দে ক্যান লিড লাইফ লাইক নন ডায়াবেটিস পপুলেশন, এত দারুণ। কিন্তু তারপরেও দাম একটু বেশি হওয়ার কারণে আমাদের দেশে কিন্তু ব্যবহার খুব সীমিত। এখন বাংলাদেশে যেটা করছি সেটা আমরা এটা এরকম যে আমরা একটা বা একাধিক ওএডি ইনসুলিন দিচ্ছি, তারপরে যুদ্ধ করছি গ্লাইসেমিক কন্ট্রোলের, আমরা নিশ্চিত হচ্ছি যে আমার যুদ্ধ ব্যর্থ হয়েছি, এরপরে আরেকটাতে যাচ্ছি, আবার নিশ্চিত হচ্ছি ব্যর্থ, এবং এই ব্যর্থ হইতে হইতে ইনসুলিন শুরু করার সময়তে 6.5 বছর পরে ইনসুলিন শুরু করছি। ইন দ্য মেইন টাইম মেনি অফ দ্য ক্রনিক কমপ্লিকেশনস হ্যাভ ইনিশিয়েটেড অর হ্যাভ বিন ডকুমেন্টেড। এটা কিন্তু করার সুযোগ নেই আসলে। তাহলে এই জন্য আগে যেরকম ছিল যে যত কম দিয়ে শুরু করা যায় এবং যত ধীরে ধীরে আগানো যায়, এটি হবে ডায়াবেটিস ম্যানেজমেন্টের মূল থিম। এখন কিন্তু তা না,
টার্গেট যা করবেন দ্রুত অ্যাচিভ করার চেষ্টা করতে হবে, খালি হাইপোগ্লাইসেমিয়া হবে না, এটা এনশিওর করতে হবে। তাহলে আমরা যেভাবে আগাচ্ছি সেটা কিন্তু সেভাবে হবে না। এখন এইগুলোর কনসার্নটা কি, আমরা পরে যখন ব্যারিয়ার দূর করার জন্য যুদ্ধ করবো তখন আমরা আগাবো। এখন দেখেন ইনসুলিন ব্যবহার করছি তাদের অনেকগুলো ক্ষেত্র আছে। তো ইনসুলিন একটু আগে সাহেব যখন দেখালো যে কখন কখন দেওয়া যাবে না, ওইডি তাকে ইনসুলিন দিতে হবে, আর আমরা ক্লিয়ার কাট ইন্ডিকেশনও দেখালাম। তার মধ্যে দেখেন স্পেশাল সিচুয়েশন আছে, টাইপ 1 প্রেগনেন্সি, আমি একটু একটু করে এখানে দেখাচ্ছি। আবার টাইপ 1 ডায়াবেটিসের টাইপ 2 ক্ষেত্রে এটা কিন্তু ইউজুয়ালি 0.3 ইউনিট পার কেজি বডি ওয়েট অ্যান্ড বিউটিফুল ওয়ান আমি আগেও বলেছি সেটা কি বেজাল বোলাস ইনসুলিন। তার চেয়েও ভালো হলো CSII পাম্প, ইনসুলিন পাম্প, এবং পৃথিবীতে এর চরম আগ্রহ সৃষ্টি করেছে। যেখানে বিমা কোম্পানি সাপোর্ট পাচ্ছে সেখানে প্রায় সবাই ইনসুলিন টাইপ 1 ইনসুলিন পাম্প ব্যবহার করে। কারণ টাইপ 1 ডায়াবেটিস ইউজুয়ালি কম বয়স, কিন্তু মাথা থেকে এটাও ধরে ফেলেন যে এদের বেশি বয়সও হতে পারে। তো এই রোগীদেরকে আপনি এই আমরা যেভাবে বেজাল বোলাস ইনসুলিন দিলাম, মনে করবো এটা অন্যদের তুলনায় ভালো, একে দিয়ে গুড গ্লাইসেমিক কন্ট্রোল থাকবে, হাইপোগ্লাইসেমিয়া হবে না, সেটা এনশিওর করা কিন্তু খুবই টাফ। এখন প্রেগনেন্সির ক্ষেত্রে এটা খুব সিরিয়াস ইস্যু। আবারও খুব স্পষ্ট করে বলছি, ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন উই হ্যাভ নো অপশন, অনলি ইনসুলিন। ঠিক আছে, এখন এইখানে কোন ইনসুলিন দিব? এইখানে দেখেন এই ট্রেডিশনাল ইনসুলিনগুলো কিন্তু এইখানে একটু সুপিরিয়র, কারণ দে হ্যাভ প্রুভড দ্যাট দে আর নট কজিং এনি হার্ম টু মাদার অ্যান্ড ফিটাস। তাহলে এখানে আমরা রেগুলার ইনসুলিন, এলপিএইচ দিতে পারবো, কিন্তু এই যে অ্যানালগ ইনসুলিনগুলো কিন্তু সবগুলো দেওয়া যাচ্ছে না। তাহলে কি করতে, ডেটেমির এখন লং অ্যাক্টিং হিসেবে একটি, আর গ্লুসিন গ্লার্টিন অ্যান্ড এগুলোকে এখন পর্যন্ত ছাড়পত্র নেই। গ্লার্টিনের হয়েছে কি অনেকগুলো দেশ কিন্তু এটাকে অ্যাপ্রুভ করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লিয়ার কাট রিকমেন্ডেশন নেই, নট ইউএডিএ, ইউএসডি, এএসি। আমরা এই জন্য কেউ লিখলে ভুল হচ্ছে বলা যাচ্ছে না, কিন্তু আবার অনেকে লিখছিও না, যেহেতু স্টাডি কিন্তু আছে কিন্তু কোনো রিকমেন্ডেশন এখনো নেই। তাহলে আমরা প্রেগনেন্সিতে বেজাল বোলাস ইজ দ্য বেস্ট অপশন। একটু আগে যেটা বললাম যে কিছু কিছু রোগী খুব সামান্য কিছু ক্ষেত্রে অনলি বোলাস ইনসুলিন দরকার হতে পারে। যদি জিডিএম হয়, জিডিএম এর কিন্তু জেস্টেশনাল হাইপারগ্লাইসেমিয়া যেটা হয়েছে এটা কিন্তু হাইলি ইনসুলিন রেজিস্ট্যান্ট কন্ডিশন, এবং ইনিশিয়ালি পোস্টপ্রান্ডিয়াল বাষ্পকারী শুধু বাড়বে। যদি তাই হয় তাহলে কিন্তু বোলাস ইনসুলিন লাগবে আপনার, কিন্তু সেটা কিন্তু বেশি দিন নয়, 1-2 সপ্তাহ 3 সপ্তাহ এর মধ্যে কিন্তু এক সময় গিয়ে হয়তো বেজাল ইনসুলিন যোগ করতে হতে পারে। বোঝা গেছে? আর অন্য ক্ষেত্রে আমরা কখন দিতে পারি, ইনসুলিন পাম্পে দিতে পারি, এখনই অপারেশন হবে, আমরা ইনসুলিন সিরিঞ্জ পাম্প নেই, ইনসুলিন ছেড়ে দিতে পারি। আদারওয়াইজ অনলি বোলাস ইনসুলিন শত শত রোগী পাচ্ছে, এবং এটা খুব এক্সট্রিমলি বেলো স্ট্যান্ডার্ড প্রেসক্রিপশন হয়েছে, যেই লেখক। ওকে, তাহলে এখন আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা এই জন্য সামারিক মতো করে বলছি। এখন সিকেডিতে অনেকেই কনফিউশনে থাকে। একটা জিনিস মনে রাখেন, ডায়াবেটিসের রোগী যে কোনো রকম খারাপ কন্ডিশন মানে সকল অন্য ওষুধ বন্ধ করে ইনসুলিনের উপর নির্ভরশীল হবে। এটা যে কোনো রকম খারাপ কন্ডিশনই হোক, সেটা ওনার অ্যাক্সিডেন্ট হোক, ওনার সিকেডি অবস্থা খারাপ, সিএলডির অবস্থা খারাপ, সিভিয়ার ইনফেকশন, খেতে পারেন না, পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, যত খারাপই থাকুক সকল খারাপের ওষুধগুলো খালি লিমিটেড হয়ে যাবে, ইনসুলিনের উপর নির্ভরশীলতা বেড়ে যাবে। তাহলে এটা যদি হয় তাহলে সিকেডিও তাই হবে। সিকেডি ক্ষেত্রে বিভ্রান্তিটা হলো, তাহলে কোন ইনসুলিন দিব, কোন ধরনের ইনসুলিন দিব, লং অ্যাক্টিং দিব, র্যাপিড অ্যাক্টিং দিব, প্রিমিক দিব? এখন এখানে যেহেতু সিকেডিতে প্রবলেম হলো রেনাল ক্লিয়ারেন্স অফ ইনসুলিন কমে যাচ্ছে। Around 80% of exogenous insulin is cleared by kidney. কিডনি ফাংশন যত খারাপ হবে তাহলে ইনসুলিন তত কম যাবে। তাহলে বাইরে থেকে যে ইনসুলিন দিচ্ছি ওই ইনসুলিনের অ্যাকশন টাইম বেড়ে যাচ্ছে। এই জন্য অনেকে ভাবছেন তাহলে আমি যদি র্যাপিড অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং দিই তাহলে এটা তো অ্যাকশন বেড়ে লং অ্যাক্টিং এর মতো কাজ করবে, এটা ভেরি আনপ্রেডিক্টেবল হবে। বরং ডোজ কমিয়ে হলেও যদি একটা দরকার হয় শুধুমাত্র লং অ্যাক্টিংটাই দিতে হবে, বোঝার চেষ্টা করে। এরপরে যদি দরকার হয়, অনেকেরই কিন্তু অনেক বেশি লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি বেদাল বোলাসে যাবেন। কিন্তু বেদাল বোলাসেরও এমন হতে পারে যে 3 বার বোলাস নাও লাগতে পারে, এটা আপনাকে দেখে দেখে দিতে হবে। আবার রোগী যদি ক্রিয়েটিনিন বেশি থাকে, নসিয়া থাকবে, ইভেন ভমিটিং থাকতে পারে,
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই সিকেডি এবং সিএলডি দুই ক্ষেত্রেই যদি আমি রেপিটেটিং ইনসুলিন ব্যবহার করি এবং রোগী খাবার পরে রোগী নেয় কতটুকু খেতে পারলো সেটা হিসাব করে, তাহলে কিন্তু খুব ভালো হবে। সিএলডি আমরা একসাথে বলে ফেলেছি। সিনিয়র সিটিজেন, এটা আমরা অনেকদিন থেকে ইনসুলিন নিয়েও আমরা অনেকগুলো ওয়ার্কশপ করছি, কেউ কেউ যুক্ত হয়েছিলেন। সিনিয়র সিটিজেনের দুই রকম আছেন। সিনিয়র বয়স বাড়লে তো সে আর অথর্ব হয়ে গেলেন না। অনেকেও কিন্তু আমাদের অনেক স্যারেরাও আছেন যে 75 বছর, 80 বছর, 85 বছরের, ভেরি অ্যাক্টিভ। তাহলে উনি যদি থাকে, উনি কিন্তু নিজের মতো করে ইনসুলিন নিতে পারছেন। কিন্তু এর আগে অনেকে দেখেন ডিপেন্ডেন্ট অন আদার্স। এখন এই আদার্স নিয়ে যত সমস্যা, এখন দেখুন এই আদার্স হতে পারে অন পেমেন্ট, কেউ কাজ করে দিচ্ছে, ছেলেমেয়েরা করছে, ছেলেমেয়েরা আমার নিজের চাকরি নিয়ে ব্যস্ত। তাহলে ডিপেন্ডেন্ট অন আদার্স হলে তাহলে যত কম ফ্রিকুয়েন্ট দেওয়া যাবে এবং যেটা হাইপোগ্লাইসেমিয়া কম করবে সেটা বেছে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার লং অ্যাক্টিং ইনসুলিনটি আপনার সবচেয়ে বড় ভরসা। বোঝা গেছে? একই সাথে এই রোগীটার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকবে, ভুলে যাওয়ার চান্স থাকবে। তাহলে সেটাও কিন্তু কেয়ার গিভারকে তাকে আমাদেরকে এডুকেশন দিতে হবে এবং সেই ক্ষেত্রেও লেস ফ্রিকুয়েন্ট ইনসুলিন দেওয়াটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আমি এখন তাহলে আর অন্য ডিটেলস না কি বেরিয়ারে চলে যাই, যেহেতু সময় প্রায় শেষ। এখন বেরিয়ার গুলো একটা একটা করে দেখেন, এটা আমরা সকলে যুক্ত করছি, আপনারা তাদের সামিল হবেন। ফেয়ার অফ ইনজেকশন, ইনসুলিন ইনজেকশন পেইন। আমাদের শারীরিক কথা বললাম, আমরা প্রায় 9% রোগী ইনসুলিন ইনজেকশন পেইন এক্সপিরিয়েন্স করেছে। আমাদের স্যাম্পল সাইজ কিন্তু অনেক বড়, ইউরোপিয়ান জার্নাল অফ এন্ডোক্রাইনোলজি পাবলিশ হয়েছে, হিউজ সাইটেশন হচ্ছে। তো ওখানে আমরা যেটা পেয়েছি যে অ্যারাউন্ড 9% যাদের এক্সপিরিয়েন্স অফ ইনসুলিন ইনজেকশন পেইন, তার কারণ হলো ফল্টি টেকনিক। নাম্বার 1, উনি ইনসুলিনটা ফ্রিজে রেখে দেয়, বের করে পুশ করে, এই ঠান্ডার কারণে পেইন হচ্ছে। নাম্বার 2, ইনসুলিন ইনজেকশনের যে নিডলটা এখন 31G, ইউজুয়ালি 4 মিলিমিটার, 6 মিলিমিটারও আছে। এটা এত শুকনো এবং এত ছোট যে এটা মাল্টিপল ইউজ হলে ভোতা হয়ে যাবে। তো এই জন্য সিঙ্গেল ইউজে পেইন 0। তারপরে 3 বারের থেকে পরের দিকে গেলে ব্যথা হতে থাকে। তৃতীয় হলো, আমরা কিন্তু এখনো অনেকে মনে করি ইনসুলিন ইনজেকশন দিতে হবে এইভাবে ধরে, এইভাবে দিতে হবে। এটা যখন ইনসুলিন পেনগুলো আমরা 21G ব্যবহার করতাম নিডল, তখন কিন্তু দরকার হতো। এখন যে আমরা 6 and 4 মিলিমিটার 31G ব্যবহার করছি, তাতে কিন্তু হরাইজন্টালি দিবে, তা দিলে কিন্তু ব্যথা হবে না। যখন উনি টাইট করে চেপে ধরে দিচ্ছে তখন ব্যথা হয়। 3টা কারণ আইডেন্টিফাইড, আদারওয়াইজ দেয়ার ইজ নো পেইন। তাহলে এটা রোগীকে জানাতে হবে যে ইনসুলিন ইনজেকশন দিতে থেকে কখনো ব্যথা তৈরি করবে না। ফিয়ার অফ ওয়েট গেইন, অলমোস্ট অল ইনসুলিন ক্যান কজ ওয়েট গেইন। তাহলে অ্যানালগ গুলো কম করবে, কিন্তু তারপরেও করবে। কিন্তু আমরা যে লাইফস্টাইল মডিফিকেশন করবো, ওনার ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, ওইটা কিন্তু ওনার ওয়েট ম্যানেজ করে ফেলবে। আর আমাদের যদি আমরা GLP-1 বা ট্রিজিপেনাইড দিই, সেটা তো ওয়েট লস করাবেই। ফেয়ার অফ এবিলিটি টু ম্যানেজ ইনসুলিন রেজিমেন, একটু আগে যেটা বললাম, এটা আমাকেই বুঝতে হবে। এই রোগীটাকে আমি এই রেজিমেন দিলে উনি মেনে নিতে, মেনটেন করতে পারবেন। বুঝা গেছে? তাহলে ওই যে রোগীটার কথা বললাম একটু আগে, ওই রোগীটা বলছে যে না, কোনোভাবে আমার পক্ষে সম্ভব নয়। তাহলে ওইখানে আন্ডার কারেকশন করতে হবে, মর্নিংয়েও এবং নাইটেও আন্ডার কারেকশন করে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমায় আমাকে প্রিমিক্স দিতে হতে পারে। কিন্তু আমি যদি ভেজালগুলো দিতে পারি এবং উনি রাজি হন, একটা কলম পকেটে বা ব্যাগে নিয়ে যান, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু এটা রোগীর লাইফস্টাইলটাকে আমাকে অ্যাড্রেস করে যদি আমি আগাই, তাহলে এটা পেরে যাব। ফেয়ার অফ হাইপোগ্লাইসেমিয়া, আর ভেজালগুলো ইনসুলিন দিয়ে হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা খুব কম, যদি আমি অথবা রোগী ভুল না করে থাকে। রোগী বললাম যে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকলে, অথবা রোগীর একবার ছেলেও 20 ইউনিট দিয়ে গেছে, মেয়েও 20 ইউনিট দিয়ে অফিসে চলে গেছে, ডাবল হয়ে গেছে, এরকম হলে হতে পারে। আদারওয়াইজ কিন্তু হাইপোগ্লাইসেমিয়া ভেজালগুলোতে কম হবে। কিন্তু প্রিমিক্সে আবারও বলছি, প্রিমিক্সে সবচেয়ে বড় সমস্যা হাইপোগ্লাইসেমিয়াই হবে। এবং বাংলাদেশে লায়ন পোর্শন অফ দ্য ইনসুলিন ইউজার্স আর গেটিং ইনসুলিন, প্রিমিক্স ইনসুলিন। ইন্টারেস্টিংলি আমরা কিন্তু আরেকটা স্টাডি পাবলিশ করেছি, সেখানে দেখা গেছে যে ইনসুলিন ইউজারদের মধ্যে ইনসুলিন নন ইউজারদের তুলনায় ডায়াবেটিস কন্ট্রোল খারাপ, এবং মোস্ট অফ দেম আর গেটিং প্রিমিক্স ইনসুলিন। পেশেন্ট আইডেন্টিফাইড বেরিয়ার, আর কি হতে পারে, ফেয়ার দ্যাট ডায়াবেটিস হ্যাজ গটেন ওর হ্যাজ বিকাম এন্ড স্টেজ। তাহলে রোগী মনে করে হায় হায়, এটা তো জীবনের শেষ চিকিৎসা, আমার আজকে শুরু হচ্ছে মানে আমার জীবনের শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমি অন্য একটা উদাহরণ দিই। ব্রাহ্মণবাড়ির একটা ভদ্র মহিলা, আমি যতবারই ইনসুলিন লিখে দিই, তারপরে আসে ডায়াবেটিসের অবস্থা খারাপ, আর আসে বলে কি ইনসুলিন নেয়নি।
তো 3-4 বার পরে আমি বলতে আসলে কি হচ্ছে সমস্যাটা, আমি তো ইনসুলিন দিচ্ছি আপনি নিচ্ছেন না, তো এভাবে তো হচ্ছে না। কয় আমার মামি ইনসুলিন নিতে নিতে ডায়ালিসিস করে মারা গেলেন। আমি বললাম যে আপনি কিন্তু সেদিকে আগাচ্ছেন, কারণ ওনার যখন ইনসুলিন নিতে বলছে ডাক্তার তখন নেয়নি, যখন ডায়ালিসিস শুরু হয়েছে তখন ইনসুলিন নিতেন, আর কিছু করার ছিল না। আপনারও সময় পার হয়ে যাচ্ছে, যদি এখন শুরু না করেন আপনি কিন্তু একই পথে হাঁটবেন। তাহলে এটা রোগীর পারসেপশনকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে। ডিক্রিজ লাইফস্টাইল ফ্লেক্সিবিলিটি, বেদাল বোলাস ইনসুলিন লাইফস্টাইল কোনো ফ্লেক্সিবিলিটি কমাবে না, কিন্তু প্রিমিক্স ইনসুলিন কমাবে। সোশ্যাল স্টিগমা অ্যাসোসিয়েটেড উইথ ইনজেকশন, মনে করেন এই ইনসুলিন যাকে লিখেছেন সে মনে করেন আমাদের শাহবাগ পূবালী ব্যাংকের একজন মহিলা কর্মকর্তা, উনি বলে যে এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, আমাদের সবারই অভিজ্ঞতা আছে যে স্যার আপনি দায়ী করেন, হ্যাঁ অফিসে গিয়ে কিন্তু আমি ইনসুলিন নিতে পারবো। আসলে এটা কোনো সমস্যা নাই। আরেকটা বাচ্চা মেয়ের কথা বলি, সে ইনসুলিন দিয়ে ভালো কন্ট্রোল, স্যার এবার কিন্তু আর হবে না স্যার, ইনসুলিন এবার বন্ধ, আমার বিয়ে ঠিক হয়েছে। আমি বললাম যে এটা আসলে সমস্যা, তোমার শাশুড়ি তো তুমি ইনসুলিন নেওয়া, তোমার তার ছেলের বউ করবে, এটা বাংলাদেশে কোনো মহিলা এটা মেনে নেবে না। তাহলে আমি বললাম যে আপাতত চেঞ্জ করে দিই, যদিও কাজটা একটু ঠিক হবে না, পরে তোমার জামাই সহ একদিন আসো, তখন দেখি উনি যদি রাজি থাকে পরে শুরু করবে। তো এগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে আপনাকে। ইনসুলিন ইজ নট বেনিফিশিয়াল অর ক্যান হার্ম হেলথ। তাহলে আরেক রোগী বললো যে ইনসুলিন নিয়ে তো হাইপোগ্লাইসেমিয়া, আমার টাকা মারা গেছে, আর ইনসুলিন দিয়ে লাভ নাই, হয়তো টাকা খরচ আর ইনসুলিনের ঘা খেতে হবে। তাহলে এগুলো আমাদেরকে রোগীকে কাউন্সেলিং করতে হবে। আর এটা আমি একটু আগে যেটা বললাম, আমাদের বাংলাদেশের ইনসুলিন গাইডলাইন আপনি অনলাইনে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। আমি অনেকটু অংশ স্কিপ করলাম, যেহেতু আগে থেকে টাইম একটু পিছনে ছিলাম, তারপরে যদি একটা যেটা প্রশ্ন অ্যালাউ করেন।